নমস্কার নমস্কার সকলকে, আশা করি সবাই খুব ভালো আছেন। প্রথমেই দেবীপক্ষের সূচনা হয়েছে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। গতকালকে এপিসোড আসার কথা ছিল, ইচ্ছে করে দিইনি। এর পেছনে কারণটা কি সেটা আমি আপনাদের একটু বাদেই জানাচ্ছি। আই এম শিওর এই অভ্যেসটা আমার মতো আপনাদের অনেকেরই আছে, যে প্রত্যেক বছর এই মহালয়ার ভোরে ঘুম থেকে উঠে পুরো পরিবার একসাথে রেডিওটা টিউন ইন করবো এবং মহিষাসুর মর্দিনী শুনবো। অনেকেই হয়তো বাড়ি থেকে দূরে রয়েছি, তারাও হয়তো সেম কাজটাই করছি, রেডিওতে মহিষাসুর মর্দিনী শুনেছি আজকে। যাই হোক, আমি কালকে কেন নতুন এপিসোড আপলোড করিনি এর পেছনের কারণটা একমাত্র এটাই যে আজ একটা মহালয়া স্পেশাল অভিজ্ঞতা রয়েছে এবং সেটাই আমি আপনাদের শোনাতে চাই। আজ আপনাদের জন্য রয়েছে তিনটে অভিজ্ঞতা। প্রথম অভিজ্ঞতা শোনাবো আপনাদের সাথে সুমন দাসের অভিজ্ঞতা। তিনি বেসিক্যালি এই অভিজ্ঞতাটাই মহালয়া স্পেশাল অভিজ্ঞতা। এরপরেই আপনারা শুনবেন মলি ভট্টাচার্যের এক্সপিরিয়েন্স এবং তারপরেই আপনারা শুনবেন শর্মিষ্ঠার অভিজ্ঞতা। সুমনদা যে অভিজ্ঞতাটা লিখে পাঠিয়েছেন, এটা আজকের দিনের জন্য একেবারেই পারফেক্ট। কেন সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন। আমি বেশি ডিটেলস দেবো না, একেবারে অভিজ্ঞতার দিকেই চলে যাব। তবে তার আগে আরও একটা কথা, যদি আপনি আপনার কোনো এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে চান, খুব সহজেই সেটা করতে পারেন। আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমাদের ফেসবুক পেজে। আর না হয় আপনি মেইল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। তাহলে চলুন শুরু করছি আজকের মহালয়া স্পেশাল এপিসোড সুমনদার অভিজ্ঞতা দিয়ে। জো, তুমি আমার ভাইয়ের মতো, আমি তাই তোমায় তুমি করেই বলছি। আমার নাম সুমন দাস এবং আমি আমার বাবাকে নিয়ে একটা ঘটনা শেয়ার করতে চাই। এই অভিজ্ঞতাটা আমার সাথে অনেক বছর ধরেই হচ্ছে। আমার জীবনে বাবাকে নিয়ে অনেক অভিজ্ঞতাই রয়েছে, তবে যেহেতু আর কদিন বাদই মহালয়া, তাই মহালয়া নিয়েই একটা ঘটনা আমি তোমার সাথে শেয়ার করছি। আমার বেড়ে ওঠাটা একটা জয়েন্ট ফ্যামিলিতে। আমার ঠাকুরদার বাড়ি এবং সেখানে বাবা, জেঠু আর পিসি থাকতো। পিসি বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুর বাড়িতে চলে যায়, তারপর থেকে সেই বাড়িতে দাদু, জেঠু এবং আমরা থাকতাম। জেঠুর পরিবার, আমার ভাই বোনেরা সবাই মিলেমিশে একসাথে খুব আনন্দের সময় কাটত। সেই ছোট্টবেলা থেকে নিয়ম ছিল যে মহালয়ার দিন বাড়ির সবাই খুব ভোরে ঘুম থেকে উঠবে এবং একসাথে বসে রেডিও শুনবে। আমরা যারা ছোট ছিলাম তারা একটু বেলা হলে স্নান করতাম, তবে বাড়ির বড়রা তারা কিন্তু খুব সকাল সকাল স্নান করতেন। তো এইরকমই চলতে থাকে। আমার কলেজ কমপ্লিট হয়, চাকরি পাই এবং তারপর আমার বিয়ে হয়। আমার বিয়ে হওয়ার পর আমার দাদু মারা যান। যাই হোক, এবার আমি বলি আমি আসলে যে ঘটনাটা বলতে চেয়েছিলাম। আমার দাদু চলে যাওয়ার পরেও কিন্তু আমাদের বাড়িতে রেডিও শোনা হতো এবং এখনও রেডিওটা শোনা হয়। ঘটনাটা এই, আজ থেকে প্রায় 6 বছর আগে আমার বাবা মারা গেছেন। তবে আমাদের বাড়িতে একটা অদ্ভুত জিনিস কিন্তু ঘটে। আমাদের বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান হয়, আমরা ফিল করতে পারি যে আমার বাবা বোধহয় আমাদের বাড়িতেই আছেন। আমার বাবা শেষ বয়সে এসে আলাদা ঘরে থাকতেন এবং সেই ঘরে এখন কেউ থাকে না, যদিও সেই ঘরটা নিয়মিতই পরিষ্কার করা হয়। সেই ঘরের মধ্যে বাবার পুরনো জিনিসপত্র, বাবার বই এবং আরও অনেক জিনিস রাখা। আমরা মাঝে মাঝেই ফিল করি যে ওই ঘরের মধ্যে হাঁটা চলার আওয়াজ পাওয়া যায়। কিংবা বাবা চশমা পরতেন, বাবার চশমাটা আলমারির ভেতরে রাখা থাকে, কারণ এখন সেই চশমার কেউ ব্যবহার করে না। মাঝে মাঝেই দেখা যায় যে সেই চশমাটা বাবার বিছানাতে কিংবা টেবিলে, ঠিক যেন কেউ চোখ থেকে চশমাটা খুলে সেখানে রেখেছে। অথচ আমাদের বাড়িতে বাবার জিনিসপত্রে অযথা কেউ কখনো হাত দেয় না। সব থেকে মজার ব্যাপার, যেটা এখন আমাদের অভ্যেসে দাঁড়িয়েছে, এই প্রত্যেক মহালয়ায় রেডিও শোনার ব্যাপারটা। স্বাভাবিকভাবেই এখন রেডিও শোনার যুগ বদলে গেছে। এখন আমরা অনেকেই ফোনের মাধ্যমে FM চালিয়ে রেডিও শুনে নিই, কিন্তু আমরা যে রেডিওতে মহালয়া শুনতাম, যেটা দাদু কিনেছিলেন, সেই রেডিওটা কিন্তু এখনও বাড়িতে আছে এবং সেটা এখনও ঠিক অবস্থায় আছে। আমার বাবা যে বছর মারা যান, ঠিক পরের বছরের ঘটনা। আমি যেমনটা বলছিলাম, আমার বাবার ঘরেই বাবার বিভিন্ন জিনিস এবং আরও অনেক জিনিসপত্র রাখা হতো, তার মধ্যে সেই রেডিওটাও ছিল। এখন আমি যে কথাটা বলতে চলেছি, এই কথাটা হয়তো অনেকেরই বিশ্বাস হবে না, কিন্তু এটা একেবারেই সত্যি। আমার বাবা যে বছর মারা যান,
ঠিক পরের বছর মহালয়ার দিন ভোরবেলায় আমরা শুনছি বাবার ঘরের ভেতর থেকে রেডিওতে মহিষাসুর মর্দিনীর আওয়াজ আসছে। এটা শুধু আমি না, বাড়ির সবাই শুনেছে। আমরা সবাই দৌড়ে যাই এবং গিয়ে দেখি বাবার ঘরে একটা টেবিল রাখা ছিল, সেই টেবিলের ওপরে রেডিওটা রয়েছে এবং সেখান থেকে ভেসে আসছে আশ্বিনের শারদ প্রাতে। এই ব্যাপারটা অনেকেরই হয়তো শুনে বিশ্বাস হবে না, কারণ আমাদের দেখেও বিশ্বাস হয়নি। প্রথমত রেডিওটা সেখানে ছিল না, রেডিওটা আলমারির ওপরে রাখা থাকতো এবং সত্যি বলতে আলমারির ওপরে যে জিনিসগুলো ছিল তার মধ্যে কিন্তু খানিকটা হলেও ধুলো জমেছিল। আমরা যখন রেডিওটা দেখি, রেডিও তো বাজছেই এবং তার সাথেই মনে হচ্ছে কেউ যেন রেডিওটাকে ভালো করে মুছে পরিষ্কার করে রেখেছে। সত্যি কথা বলছি, আমি একটু অবাক হলেও খুব একটা ভয় পাইনি। রেডিওটাকে আমরা সেভাবেই চালাই এবং আমরা বাড়ির সবাই সেই দিন ওই রেডিওতেই মহালয়া শুনি। তারপর থেকে প্রত্যেক বছর আমরা কিন্তু সেই রেডিওতেই মহালয়া শুনি এবং প্রতি বছর আমরা কিছু না কিছু ফিল করি। এবং আমার স্ত্রীও একবার আমায় এমনটা জানান যে ওই রকমই আর এক বছর মহালয়ার ঠিক ভোরে আমার স্ত্রী উঠেছেন, উঠে ঘরের বাইরে তিনি কোনো একটা কাজ বোধহয় করছিলেন, কিছু একটা করছিলেন, এবং তিনি শুনতে পান যে বাবার ঘরে বোধহয় কেউ হাঁটছে। আমার স্ত্রী এগিয়ে যান, উনি দরজাটা খোলেন, দেখেন ভেতরে কেউ নেই। বাবার মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত প্রতি বছর আমাদের বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান হয়, কিংবা যেমনটা মহালয়া নিয়ে কথা বলছি, এই মহালয়ার সময় আমরা বাবার উপস্থিতি খুব ভালো করেই বুঝতে পারি। আমার মনে হয় যেন বাবার সাথে বসেই আমি মহালয়া শুনছি। আর কদিন বাদই মহালয়া, এবং হয়তো এই বছরও আমি বাবার উপস্থিতি আবার ফিল করব। থ্যাংক ইউ জো, খুব ভালো থেকো। আমি জানি না কি বলা উচিত, পিতা পুত্রের সম্পর্ক, মানে বাবা চলে গেছেন, তাও প্রত্যেক বছর ছেলে এবং পুরো পরিবার ফিল করেন যে বাবা এখনও আমাদের সাথে আছেন, এভাবেই আমাদেরকে আশীর্বাদ করে চলেছেন। মানে আমি জানি না এখানে আর কি এর থেকে বেশি কি বলা উচিত, এটা পুরোটাই অনুভব করার একটা বিষয়। আমার খুব ভালো লেগেছে এক্সপিরিয়েন্সটা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান, এবং আপনাদেরও যদি এইরকম কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে অবশ্যই শেয়ার করবেন। যাই হোক, চলে যাব পরের অভিজ্ঞতায়। পরবর্তী অভিজ্ঞতা পাঠিয়েছেন মলি ভট্টাচার্য, এবং তিনি তার বিয়ের পরে ঘটে যাওয়া একটা ঘটনা লিখে পাঠিয়েছেন, এবং উনি বলেছেন ওনার আরও অভিজ্ঞতা আছে, সেগুলো উনি পরে সময় করে পাঠাবেন। তাহলে চলুন এই মুহূর্তে শুনে নিই ওনার বিয়ের পরে ঘটে যাওয়া অভিজ্ঞতা। হ্যালো জো, আমি তোমাকে আমার জীবনের সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা জানাবো বলেছিলাম, তাই আজকে জানাচ্ছি। আমার ঘটনাগুলো বলার আগে বলি যে আমার জীবনে এরকম অনেক ঘটনাই ঘটেছে যেগুলো আমার জন্য তো খুবই ভয়ের, এবং তার মধ্যে একটা ঘটনা আমি এই মুহূর্তে শেয়ার করছি। আচ্ছা, এটা বলে রাখি যে আমার সাথে কিন্তু এই ঘটনাগুলো ঘটতে শুরু করেছিল আমার বিয়ের পর। আমার বিয়ে হয় 2003 সালে। আমি উত্তর কলকাতার মেয়ে, আর আমার বিয়েও হয় উত্তর কলকাতায়। বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির মাঝখানে মাত্র একটা স্টপেজ। এবার আসল গল্পটা বলি। আমার শ্বশুর বাড়িটা ছিল পুরনো দিনের 4 মহলা বাড়ি, এবং আমাদের ফ্যামিলি থাকতো 2 মহলাতে। সেখানে আমাদের ফ্যামিলি এবং আমার হাজবেন্ডের 2 কাকার ফ্যামিলিও থাকতো। এবার আমি বিয়ের পর যখন ওই বাড়িতে যাই, আমার কেমন যেন রাতের বেলা ঘরে কেউ না থাকলেই গাটা ভার ভার লাগতো। আচ্ছা, আরও একটা জিনিস একটু মেনশন করে রাখি যে আমার শ্বশুর মশাই এবং শাশুড়ি মা মারা যান একজন 99 সালে, মানে আমার শাশুড়ি মা মারা যান 99 সালে, এবং 2001 সালে মারা যান আমার শ্বশুর মশাই। আমার হাজবেন্ড 2 ভাই, আমার হাজবেন্ড ছোট, এবং আমার ভাসুর আছেন।
তো আমার ভাসুরের ছেলে একদিন আমাকে বলে যে কাকিমা আমি পড়তে বসবো, তুমি আমার কাছে বসো, কারণ মা নেই আর আমার খুব ভয় করছে। আমি বললাম কিসের ভয় করছে? তখন সে বলল, জানো না বাড়িতে লোক কম থাকলে ছাদের উপরে আওয়াজ হয়। এই ব্যাপারটা আমার সেদিন প্রথম জানা। ওই বাড়িতে যে কিছু আছে সেটা আমি একা থাকলে কিন্তু ফিল করতাম, মানে আমার গাটা ছমছম করত, কিন্তু সেদিন আমি প্রথম এই ব্যাপারটা শুনলাম। এবার বেশ কিছুদিন যাওয়ার পর আমি একদিন রাতে ঘুমোচ্ছি, হঠাৎ মাঝরাতে চোখ খুলে দেখি আমার হাজবেন্ড যেখানে ঘুমোয়, মানে ঠিক আমার পাশে, সেখানে কেউ যেন বসে আছে। আমি অন্ধকারের মধ্যে এইরকম দেখে খুব চিৎকার করে উঠি। আমার হাজবেন্ডের ঘুম ভেঙে যায় এবং সে বলে যে কি হয়েছে। তখন আমি তাকে সবটা বলি, কিন্তু সে বিশ্বাস করে না। সে আমায় বলে যে মনের ভুল, শুয়ে পড়। আমিও তাই মনে করি যে হয়তো মনের ভুল এবং শুয়ে পড়ি। তবে এইভাবে দিন যেতে থাকে আর কেন যেন আমার ভয়টা আরো বাড়তে থাকে। মানে বাড়ির কাউকে বললে কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমার মনে হচ্ছে যে বাড়ির সবাই আমার থেকে কিছু লুকোচ্ছে। তারপর আবার সেই বাড়ি ফাঁকা থাকলে হয়তো দোতলায় কেউ নেই, অথচ লোকের হাঁটার আওয়াজ পাওয়া যাচ্ছে, জিনিস পড়ে যাচ্ছে, চেয়ার সরে যাচ্ছে। একদিন আমি না পেরে বাড়ির সবাইকেই জোর করে জিজ্ঞেস করি যে কি আছে বাড়িতে, আমায় বলো। তখন বাড়ির লোকজন না পেরে আমায় বলে যে হ্যাঁ, এই বাড়ি ফাঁকা থাকলে মাঝে মাঝেই এমন আওয়াজ হয়। এবার এই ব্যাপারটা যতদিনে আমি সবার থেকে জানতে পারলাম ততদিন বেশ খানিকটা সময় কেটে গেছে, এবং আমার হাজবেন্ডের ওই কাকা এবং আমার ভাসুর দুজনেই ওই বাড়ি ছেড়ে চলে যাবে ঠিক করেছে। কারণ আমার কাকা শ্বশুর অন্য একটা বাড়ি কিনেছে এবং আমার ভাসুরও চলে যাবে। এবার যেহেতু আমার শ্বশুরমশাই বাড়ি করেই গেছিলেন, আর যেহেতু আমার ভাসুরও চলে যাচ্ছে, তাই বাড়ি ছেড়ে আমরা সেখান থেকে যেতে পারিনি। আর তখন আমার ছেলে ছিল ছোট। এবার এই সিচুয়েশনে আমার ভয় আরও বাড়তে থাকে। রোজ রাত হলেই আওয়াজ বাড়তে শুরু করত, আর বাড়ি ফাঁকা থাকলে তো সবচেয়ে বেশি হতো। ঠিক এইরকমই বেশ কয়েকটা মাস কেটে গেছে। আমার পিসি শাশুড়ি মারা গেছেন। সেদিনও বাড়িতে কেউ নেই। আমি আমার ছোট ছেলেকে নিয়ে ঘরের মধ্যে আছি। রাতের বেলা আবার সেই বীভৎস আওয়াজ শুরু হয়। আমি আমার ছোট ছেলেকে জড়িয়ে ধরে হনুমান চালিসা পড়ে যাচ্ছি, কারণ আমার হাজবেন্ডের বন্ধু আমায় বলেছিল যে যদি কখনো ভয় পাও হনুমান চালিসা পাঠ করবে। আমি তাই করছি, কিন্তু কোনোভাবেই আওয়াজ কমছিল না। আমি কি করব বুঝতে না পেরে আমার হাজবেন্ডকে ফোন করি। ও তখন শ্মশানে ছিল, পিসির দাহ কাজ চলছিল। ও আমায় বলে যে তুমি ঘরে খিল দিয়ে বসে থাকো, তুমি কোথাও বেরোবে না, আমি আসছি। আমি জানি না এসব কি ছিল। আমার অনেক কিছুই মাঝে মাঝে মনে হয়। মাঝে মাঝে মনে হয় যে শ্বশুর মশাই বা শাশুড়ি মার আত্মা বোধহয় এই বাড়িতে ঘুরে বেড়ায়। আবার মাঝে মাঝে মনে হতো যে এই পিসি শাশুড়ি, যিনি শেষ বয়সে এসে সব ভুলে যেতেন, ওনাকে বাড়ির ঠিকানা জিজ্ঞেস করলে কিন্তু উনি আমাদের বাড়ির ঠিকানাই বলতেন। এবং যেদিন উনি মারা যান সেদিন কিন্তু আমাদের বাড়িতে খুব জোরে জোরে আওয়াজ হচ্ছিল, যেমনটা আমি এক্ষুনি বললাম। আমি জানি না সেই কারণেই আওয়াজ হচ্ছিল কিনা, তবে অন্য দিনের থেকে সেই দিন আমি সবচেয়ে বেশি ভয় পেয়েছিলাম। যাই হোক, আমার হাজবেন্ড আমার কথা শোনে এবং সে ঠিক করে যে তার বাবা মার পিণ্ড দিতে সে গয়ায় যাবে। পিণ্ডদান করা হয়, সব কিছুই ঠিকঠাক হয়, কিন্তু কোনো কাজ হয়নি। সেই বাড়িতে আওয়াজ তারপরেও হতো। এই আওয়াজ নিয়েই আমি ওই বাড়িতে 21 বছর কাটিয়েছি। ওই বাড়িতে অনেক ঘটনা ঘটেছে, এক এক করে জানাবো। তবে এখন আর আমরা ও বাড়িতে থাকি না, অন্য বাড়িতে চলে এসেছি। আমার অন্য অভিজ্ঞতাগুলো আমি পরে অন্য সময় তোমায় জানাবো। আমার নাম মলি ভট্টাচার্য।
আপনি একটা বাড়িতে থাকেন এবং সেই বাড়িতে এরকম প্যারানর্মাল ব্যাপার স্যাপার ঘটে, কিন্তু আপনার কিছু করার নেই, আপনাকে সেখানে থাকতে হবে। এই ব্যাপারটা যে কতটা ভয়ঙ্কর এটা বোধহয় আলাদা করে বলে দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, মলিদির হয়তো ব্যাপারটা একটা সময় গা সওয়া হয়ে গেছিল, কিন্তু কিন্তু এই রকম ভয়ের মধ্যে জীবন কাটানো সত্যিই চাপের। যাই হোক, কেমন লাগলো আপনাদের এই অভিজ্ঞতা জানাতে একেবারেই ভুলবেন না, আমাদের কমেন্ট সেকশন কিন্তু খোলা রয়েছে। চলে যাচ্ছে আজকের শেষ অভিজ্ঞতায়। পাঠিয়েছেন শর্মিষ্ঠা, এবং শর্মিষ্ঠা নিজের ঠাকুমার সাথে ঘটে যাওয়া একখানা অভিজ্ঞতা কিন্তু লিখে পাঠিয়েছেন। অ্যাকচুয়ালি ওনার সাথেই ঘটেছিল, উনি এবং ওনার ঠাকুমা দুজনেই এই ব্যাপারটার সাথে জড়িয়ে রয়েছেন। কিভাবে জড়িয়ে রয়েছেন সেটা আপনি শুনলেই বুঝতে পারবেন। শর্মিষ্ঠা লিখে পাঠিয়েছেন এবং সেটাই আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। হ্যালো দাদা, আমি শর্মিষ্ঠা। আমি এর আগেও তোমায় আমার নিজের অভিজ্ঞতা পাঠিয়েছি এবং তুমি সেটা শেয়ার করেছো। এবার আমি যে অভিজ্ঞতাটা শেয়ার করছি সেটা আমার সাথে হয়েছে যখন আমার ঠাকুমা মারা যায়। আমার ঠাকুমা আমায় খুব ভালোবাসতো। তা হয়েছে কি, আমার ঠাকুমা বেশ অনেক দিন থেকেই শরীর খারাপে ভুগছিল। ঠাকুমা একদিন টয়লেট করতে গিয়ে স্লিপ করে পড়ে যায় এবং তখন থেকেই ঠাকুমার প্যারালাইসিস হয়েছিল। অনেক দিন এরম থাকার পর ঠাকুমা মারা যায়। আমি তখন দেশে নেই, তুমি তো জানোই যে আমি ভদৌরাতে থাকি। আমি এই প্যারালাইসিসের খবর অনেক দিন আগেই পেয়েছিলাম, কিন্তু আমার মেয়ের এক্সাম থাকার কারণে আমি কোনোভাবেই বাড়ি ফিরতে পারছিলাম না। তারপর ঠাকুমা যখন মারা যায়, ঠাকুমাকে শেষ দেখাও দেখতে যেতে পারি না। আমার ঠাকুমার ইচ্ছে ছিল কি আমাকে দেখবে। এবার যেহেতু দেশে আমি নেই, তাই তার এই ইচ্ছেটা পূরণ হয়নি। ঠাকুমা মারা যাওয়ার খবরটা যখন আমায় জানানো হয়, তখন আমি খুব ভেঙে পড়ি। অনেকক্ষণ ধরে কেঁদেছিলাম। এবার আমাকে এইরকম সিচুয়েশনে দেখে আমার হাজব্যান্ড আমেদাবাদেই আমার এক জায়ের মেয়ে থাকতো, তাকে কিছুদিন আমার সাথে থাকার জন্য বলে। সে আসে এবং সে আমার সাথে কিছুদিন থাকায় আমি একটু ভালোই ফিল করছিলাম। ও যতদিন ছিল ততদিন পর্যন্ত কিন্তু আমি কোনো রকম প্যারানর্মাল ব্যাপার ফিল করিনি। এবার ও আমাদের এখানে 1 সপ্তাহ মতো ছিল, তারপর ও বাড়ি ফিরে যেতে চায়। আমরা সবাই তাকে ছাড়তে চাই। এবার তাকে ছেড়ে আসার পরই কিন্তু শুরু হয় আসল ঘটনা। আমার জায়ের মেয়েকে নামিয়ে আমার হাজবেন্ড আমায়ও বাড়ির সামনে নামিয়ে দিয়ে একটু কাজের জন্য যায়। এবার আমি আর আমার মেয়ে যখন বাড়িতে ঢুকবো, তখন ওই সন্ধে 6টা নাগাদ বাজে। এই প্রথমবারের জন্য কিন্তু আমি অন্যরকম একটু ফিল করতে থাকি। যে বাড়িতে আমি রোজ থাকি সেই বাড়িতে ঢুকতে আমার কিন্তু ভয় লাগছে। মানে আমি বাড়ির গেটে দাঁড়িয়ে আছি, সাথে আমার মেয়ে, অথচ বাড়ির ভেতরে ঢুকতে আমার বড্ড ভয় করছিল। আমি কারণটা বুঝতে পারছিলাম না, কিন্তু কেন যেন মনে হচ্ছিল যে বাড়ির ভেতরে আমি ঢুকতে চাইছি না। যাই হোক, আমি জোর করেই বাড়ির ভেতরে ঢুকি, সাথে আমার মেয়েও আছে। এবার বাড়ির ভেতরে ঢুকে আমার এতটাই ভয় লাগছিল যে আমি ঘরের সমস্ত লাইট না জ্বালিয়ে পারি না। আমি প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা লাইট জ্বালিয়ে দিই। আমার কেন যেন মনে হচ্ছে আমি ঘরের যেখানেই যাচ্ছি আমার পেছন পেছন কেউ যেন হাঁটছে। আমি বারবার ঘুরে দেখছি কিন্তু কেউ নেই। আমি এই যে এটা ফিল করছি, এমন ফিলিংস কিন্তু আমার আগে কখনোই হয়নি। তো এইরকমই প্রায় 8টা পর্যন্ত চলে। এবার রাতের খাবার তো বানাতে হবে, তো যাই হোক আমি কিচেনে যাই। কিন্তু ওই আবার কিচেনে যেতেও আমার ভয় করছিল। যাই হোক আমি কিচেনে যাই এবং সাথে আমার মেয়েকেও নিয়ে যাই। আমার মেয়ে যেহেতু ছোট, তাই কিচেনের ওই প্ল্যাটফর্মের ওপরে মেয়েকে বসিয়ে দিই। এবার আমি না সেখানে দাঁড়িয়ে রুটি বানাচ্ছি, আমি রুটি বেলছি। এবার এমনভাবে আমি দাঁড়িয়েছিলাম যে আমার বডিটা কিচেনের এন্ট্রান্সের দিকে একটু ঘুরে রয়েছে। মানে আমি কিচেনের ভেতরটাও দেখতে পাচ্ছি, বাইরেরটাও খানিকটা দেখতে পাচ্ছি। আমার যেহেতু বারবার মনে হচ্ছিল যে বাইরে থেকে কেউ আমাকে দেখছে, তাই আমি রুটি বানাতে বানাতে একবার একবার করে বাইরের দিকে তাকাচ্ছিলাম। এবার এই রকম ভাবেই আমি একবার যখন বাইরের দিকে তাকাই, তখনই দেখি আসল ব্যাপারটা। আমি লক্ষ্য করি যে একটা সাদা শাড়ি পরা
পরিষ্কার নয়, একটা অবয়বের মতো দাঁড়িয়ে রয়েছে। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে একটা সাদা শাড়ি পরা অবয়ব পরিষ্কার দাঁড়িয়ে রয়েছে, এবং আমি কিন্তু সেদিকে তাকিয়েই রয়েছি। এবং কিছুক্ষণ বাদেই সেই অবয়বটা অদৃশ্য হয়ে যায়। একটু আগেই যেখানে কেউ ছিল সেখানে কেউ নেই, কোথাও কেউ নেই। এইবার ঘটে মজার ঘটনা। আমি এতক্ষণ যে ভয়টা পাচ্ছিলাম, মানে সেই সন্ধে থেকে যে ভয়টা পাচ্ছিলাম, আমার যেমন মনে হচ্ছিল যে কেউ আমার ঠিক পাশে পাশেই আছে, পেছন পেছন ঘুরছে, এই অবয়বটা দেখার পর আমার কিন্তু সেই ভয়টা আস্তে আস্তে কমে যায়। আমি এই বাড়িতে যেমন আগে নর্মালি থাকতাম, ঠিক তেমনভাবেই আবার নর্মাল ফিল করতে লাগি। সেই রাতে আর কিছু ঘটনা ঘটে না। পরদিন সকালে আমি আমার মা এবং দিদাকে ফোন করে সমস্ত ব্যাপারটা বলি। তখন দিদা আমায় বলে যে হয়তো তোর ঠাকুমা তোর সাথে দেখা করতে এসেছিলেন। তিনি মারা যাওয়ার আগে অনেকবার তোর সাথে দেখা করতে চেয়েছিলেন, তাই চলে যাওয়ার পরেও তার হয়তো মনের শান্তি হয়নি। আর এতদিন যেহেতু তোর জায়ের মেয়ে তোর সাথে ছিল, তাই হয়তো কারণে অকারণে তিনি তোর সামনে আসতে পারেননি। গতকাল তাই তোকে একবার দেখতে এসেছিল। আমি জানি না দিদা এই যে আমায় ব্যাপারটা বললো এটা ঠিক কিনা, তবে যাই হোক আমি এটা মানতে চাই। আমি মানতে চাই যে শেষবারের জন্য আমার ঠাকুমার সাথে আমার দেখা হয়েছিল। এই ব্যাপারটা ঘটে যাওয়ার পরে কিন্তু আমি আর ভয় পাইনি। তা এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একেবারেই সত্যি ঘটনা। আমার এই অভিজ্ঞতাটা ভালো লাগলে তুমি শুনিও। থ্যাংক ইউ। এই ছিল আমাদের আজকের তিনখানা অভিজ্ঞতা। আশা করি আজকের আমাদের এই মহালয়া স্পেশাল এপিসোড আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা যদি কোনো রকম মতামত থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন। কমেন্ট সেকশন তো খোলা রয়েছে। এছাড়াও যদি আপনি আমায় পার্সোনাল কোনো মেসেজ করতে চান, সেটা আপনি আমাদের ফেসবুক পেজে করতে পারেন, ফেসবুক পেজের ইনবক্সে, কিংবা আপনি আমায় ডিরেক্ট মেইল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। পাশাপাশি এই ফেসবুক পেজেই অথবা এই ইমেল অ্যাড্রেসেই আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। আপনাকে শুধু লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, ব্যাস তাহলেই হলো, এবং সেটা পাঠিয়ে দিতে হবে। নিজের জীবনের যে কোনো রকমের এক্সপিরিয়েন্স কিন্তু আপনি শেয়ার করতে পারেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো আড্ডা আমরা এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে সামনের এপিসোডে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।